আজ আমরা এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যা সম্ভবত আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা। সোশ্যাল মিডিয়া, টিনেজারদের মন আর এই ডিজিটাল যুগে আমাদের নিজেদের পরিচয়, এই তিনটোর মধ্যেকার জটিল সম্পর্কটা ঠিক কি, আসুন গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। চলুন একটা সত্যি ঘটনা দিয়ে শুরু করা যাক। অ্যালেক্সিস স্পেন্স মাত্র ১২ বছরের একটি মেয়ে। সে একটা ছবি এঁকেছিল যেখানে দেখা যাচ্ছে সে কাঁদছে আর তার ফোনের স্ক্রিন থেকে বেরিয়ে আসছে বোকা, কুৎসিত, মোটা এই শব্দগুলো, আর তার মাথার ওপর একটা থট বাবল, তাতে লেখা নিজেকে মেরে ফেলো। এই একটা ছবি বুঝিয়ে দেয় আমরা কতটা গভীর একটা সমস্যা নিয়ে কথা বলতে চলেছি। অ্যালেক্সিসের এই গল্পটা মনে রেখে চলুন এবার একটু টেকনোলজির দিকে তাকাই। এই যে শক্তিশালী সিস্টেমগুলো যেগুলো আমাদের জীবনকে এতখানি প্রভাবিত করছে, সেগুলো আসলে কিভাবে কাজ করে। একদম সহজ কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম হলো একটা প্রোগ্রাম। এর একটাই প্রধান লক্ষ্য, একজন ব্যবহারকারী কি পছন্দ করছে, কি দেখছে, কোথায় বেশি সময় দিচ্ছে, সেসব বুঝে নিয়ে তাকে এমন জিনিস দেখানো যাতে সে ওই প্ল্যাটফর্মে আরও বেশি সময় কাটায়। আর এই যে ব্যবহারকারীকে প্ল্যাটফর্মে আটকে রাখার চেষ্টা, এর পেছনের কারণটা কি? একটাই উত্তর, টাকা। এই যে স্ক্রিনে দেখছেন $11 বিলিয়ন, এই বিশাল অঙ্কের টাকাটা সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো প্রতি বছর আয় করে শুধুমাত্র ১৭ বছরের কম বয়সী ব্যবহারকারীদের দেখানো বিজ্ঞাপন থেকে। বুঝতেই পারছেন, অ্যালগরিদমের মূল কাজই হল এই সংখ্যাটাকে বাড়িয়ে চলা। এখন প্রশ্ন হল, কিশোর কিশোরীরাই কেন এই প্ল্যাটফর্মগুলোর প্রভাবে সবচেয়ে বেশি আসন্ন পরিস্থিতির বা ভালনারেবল? এর পেছনে কিন্তু নির্দিষ্ট কিছু স্নায়বিক এবং মনস্তাত্ত্বিক কারণ আছে। দেখুন, কিশোর বয়সে আমাদের মস্তিষ্কের গঠনটা খুব ইন্টারেস্টিং একটা দশার মধ্যে দিয়ে যায়। আমাদের মস্তিষ্কের যে অংশগুলো আবেগ, সামাজিক স্বীকৃতি বা পুরস্কারের অনুভূতি নিয়ন্ত্রণ করে, সেগুলো খুব দ্রুত পরিণত হয়। কিন্তু অন্যদিকে যে অংশটা আমাদের বিচার বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়া বা আবেগ নিয়ন্ত্রণের মতো জরুরি কাজগুলো করে, সেটার বিকাশ হয় অনেক ধীরে। এই যে একটা গ্যাপ বা অসামঞ্জস্য, এর কারণেই টিনেজাররা সোশ্যাল মিডিয়ার আবেগঘন কন্টেন্টের প্রতি খুব সহজে আকৃষ্ট হয়। এখানেই একটা মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করে, যেটাকে বলা হয় ঊর্ধ্বমুখী তুলনা। মানে যখন কেউ সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার বা মডেলদের নিখুঁত জীবন বা চেহারা দেখে, তখন সে নিজের সঙ্গে তাদের তুলনা করতে শুরু করে। আর এই তুলনা প্রায় সবসময় নিজের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি করে। আর এর সাথে জুড়ে আছে আরেকটা ধারণা, যাকে বলা হয় ক্ষীণ আদর্শের অভ্যন্তরীকরণ। এর মানে হল, অ্যালগোরিদম যখন ক্রমাগত স্লিম বা পারফেক্ট ফিগারে ছবি দেখাতে থাকে, তখন ধীরে ধীরে সেই অবাস্তব আদর্শটাই আমাদের ব্যক্তিগত বিশ্বাসে পরিণত হয়। আমরা ভাবতে শুরু করি সুন্দর মানি ওরকম হতে হবে, আর এটাই বডি ইমেজ সংক্রান্ত নানা সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। এবার চলুন পরের অংশে যাই। এই যে সোশ্যাল মিডিয়ার হাইলাইট রিল সংস্কৃতি, মানে জীবনের শুধু ভালো দিকগুলো দেখানো, এর পরিণতিটা কি দাঁড়ায়? সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোই এমনভাবে তৈরি যে সবাই সেখানে নিজেদের জীবনের সেরা মুহূর্তগুলোই শেয়ার করে। জন্মদিন, পার্টি, ঘুরতে যাওয়া, জীবনের সাধারণ একঘেয়ে বা খারাপ দিকগুলো সেখানে প্রায় থাকেই না। ফলে যা তৈরি হয় তা একটা সাজানো অবাস্তব পৃথিবী, যার সাথে বাকিরা নিজেদের তুলনা করে হতাশ হয়। আর ভাববেন না যে এটা কোনো বানানো কথা। খোদ ইনস্টাগ্রামের মালিক মেটা তাদের নিজেদের ভেতরের গবেষণাতে এই ভয়ঙ্কর তথ্যটা পেয়েছে। তাদের ডেটা বলছে, প্রতি ৩ জন টিনেজ মেয়ের মধ্যে একজন স্বীকার করেছে যে ইনস্টাগ্রাম ব্যবহার করার পর তাদের নিজেদের শরীর নিয়ে আরও বেশি খারাপ লেগেছে। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। এখন আমরা আলোচনাটাকে আরও গভীরে নিয়ে যাব, কারণ এই প্রভাবটা শুধু মানসিক স্বাস্থ্যের ওপরই পড়ছে না, এটা আমাদের পরিচয় বা আমরা কে, সেই ধারণাকেও বদলে দিচ্ছে। জন্ম নিচ্ছে এক নতুন ধারণা, যার নাম অ্যালগরিদমিক সেলফ। অ্যালগরিদমিক সেলফ বা অ্যালগরিদমিক পরিচয় মানে হল, আমাদের ডিজিটাল পরিচয়টা আর শুধু আমাদের নিজেদের হাতে নেই। আমাদের পছন্দ অপছন্দ, আমাদের আবেগ, আমাদের ভাবনা, এই সব কিছুই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমের সঙ্গে মিলেমিশে তৈরি হচ্ছে। প্রযুক্তি এখন আমাদের পরিচয়ের একজন সহলেখক। এই স্লাইডের কথাটা একবার ভেবে দেখুন। ডিজিটাল স্ক্রিনটা এখন আর একটা আয়নার মতো না, যেটা শুধু আমাদের প্রতিচ্ছবি দেখায়, না,
এটা এখন একটা ছাঁচের মতো হয়ে গেছে, যেটা আমাদের পরিচয়কে নিজের মতো করে গড়ে তুলছে। আয়না শুধু দেখায়, কিন্তু ছাঁচ আকার দেয়। পার্থক্যটা এখানে। তো প্রশ্নটা হলো, অ্যালগোরিদম যে আমাদের তৈরি করছে তার মালিক আসলে কে? সেই পরিচয়ের ওপর নিয়ন্ত্রণটা কার, আমাদের নাকি সেই কোডের যা আমাদের চালাচ্ছে? আর এর সাথে সাথেই আরও একটা প্রশ্ন চলে আসে, যে পরিচয়টাকে একটা অদৃশ্য অ্যালগরিদম অনবরত নিখুঁত বা অপটিমাইজ করে চলেছে, সেই পরিচয়টা কি আদৌ আসল বা খাঁটি হতে পারে? এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এর থেকে বেরোনোর পথ কি? চলুন এবার সমাধান নিয়ে কথা বলা যাক। গবেষক আর নীতি নির্ধারকরা এই ডিজিটাল দুনিয়াটাকে আরও একটু স্বাস্থ্যকর করে তোলার জন্য কি ভাবছেন সেটা দেখা যাক। সমাধানটা বুঝতে হলে এই দুটো ধারণার পার্থক্য জানা খুব জরুরি। অ্যালগরিথম এখন চলে আমাদের প্রকাশিত পছন্দ বা রিভিল্ড প্রেফারেন্সের ওপর ভিত্তি করে, মানে আমরা না ভেবেচিন্তে যা ক্লিক করি, লাইক দিই, সেটাইও আমাদের দেখায়। কিন্তু এর বিকল্প হতে পারে বিবৃত পছন্দ বা স্টেটেড প্রেফারেন্স, মানে আমরা সচেতনভাবে যা দেখতে চাই, যা আমাদের জন্য ভালো, অ্যালগরিথমকে সেটার উপর জোর দিতে হবে। তাহলে বাস্তবে কি করা যেতে পারে? বিশেষজ্ঞরা কিছু পরিষ্কার পদক্ষেপের কথা বলছেন, যেমন অ্যালগরিদমের ঝুঁকি পরীক্ষা করার জন্য অডিট করতে হবে। সেই অডিট হতে হবে স্বাধীন কোনো তৃতীয় পক্ষের দ্বারা। ব্যবহারকারীদের হাতে অপশন থাকতে হবে এই ধরনের অ্যালগরিদম থেকে বেরিয়ে আসার। আর সবশেষে এইসব পরীক্ষার ফলাফল সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে ভাবি। এমন একটা পৃথিবীতে যেখানে স্মার্ট মেশিনগুলো হয়তো আমাদের চেয়েও আমাদের সম্পর্কে বেশি জানতে শুরু করেছে, সেখানে নিজেকে জানা বা আত্মপরিচয়, এই কথাটার আসল অর্থ কী? এই প্রশ্নটাই হয়তো আজকের প্রযুক্তির যুগে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।